সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফএ পড়ব বইয়াতে। আজকে আমি আপনাদের সম্মুখে যে ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি তার মূল বিষয়বস্তু হচ্ছে বিদ্যাপ্রবেশ। বিদ্যাপ্রবেশ কী এবং কেন তার সূচনা করা হয়েছে, বিদ্যাপ্রবেশের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। আপনাদেরকে তার মুখ্য উদ্দেশ্যগুলো এবং যে দিক নিয়ে কাজ করে সেগুলো আমি উল্লেখ করতে যাব। তো প্রথমে আমরা একটু জেনে নেই বিদ্যাপ্রবেশ কী। দেখুন, ছাত্রছাত্রীরা স্কুলে যখন প্রথম শ্রেণী হোক বা ক শ্রেণীতে ভর্তি গ্রহণ করে, আমাদের প্রাক প্রাথমিক লেভেলে হোক বা প্রাথমিক লেভেলে হোক, তখন ছাত্ররা বিভিন্ন প্রেক্ষাপট থেকে তারা উঠে আসে। আর্থসামাজিক প্রেক্ষাপট তাদের কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা থাকে। এই যে ট্রানজিশন, অর্থাৎ ঘরোয়া পরিবেশ থেকে যখন বাচ্চা স্কুলে আসলো, তখন সেই ট্রানজিশনটা কিন্তু একটা আমাদের কাছে কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ শিশুকে তখন বিদ্যালয়মুখী করা নিতান্তই একটি চ্যালেঞ্জিং ব্যাপার, শিক্ষকদের কাছে হোক বা তাদের অভিভাবকদের কাছে হোক। অভিভাবকরা যখন বাচ্চাকে স্কুলে পাঠাবে, অনেক ক্ষেত্রে আমরা দেখি ছোটো ছোটো বাচ্চাদেরকে তাদের অভিভাবকগণ স্কুলে নিয়ে আসে। তো যতক্ষণ অভিভাবক বসে থাকবেন ততক্ষণ ছাত্রছাত্রীরা শিশুরা স্কুলে বসে থাকে। অভিভাবক চলে যাওয়ার সাথে সাথে তারাও সঙ্গে চলে যেতে চায়। তো এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না, অনেক অনেক স্কুলে আমরা দেখেছি সেরকম হয়। কারণ হচ্ছে বাচ্চা একটা ট্রানজিশন পিরিয়ডে আছে, অর্থাৎ ঘরোয়া পরিবেশ থেকে সে বিদ্যালয়মুখী হচ্ছে। তো সেই পরিবেশে যদি আমরা যারা শিক্ষক আছি, বিদ্যাপ্রবেশ কার্যসূচিকে যদি আমরা সঠিকভাবে তার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা সেই কাজ করতে পারি, তাহলে সে বাচ্চাগুলো বিদ্যালয়মুখী হতে কিন্তু পিছপা হবে না। সেগুলো তারা চাইবে যে ঘর থেকে যেন তারা স্কুলমুখী বেশি থাকে, তারা স্কুলে নিজের থেকে আসতে তারা কিন্তু ইচ্ছা প্রকাশ করবে। তার জন্য কি করা হয়েছে আমরা জানি, এনইপি 2020, এনইপি 2020-তে বিদ্যাপ্রবেশ, এফএলএন এগুলোর উপর কিন্তু বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। এনইপি 2020 বাস্তবায়নের জন্য এফএলএন কার্যসূচির সাথে সাথে এই যে বিদ্যাপ্রবেশ কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে মূলত 3টি লক্ষ্যকে ফুলফিল করার জন্য। এনইপির 3টি লক্ষ্য ফুলফিল করার জন্য এই বিদ্যাপ্রবেশের সূচনা করা হয়েছে। তো চলুন জেনে নেই এই 3টি বিষয় কী কী। 3টি বিষয় হচ্ছে, প্রথম যেটি হচ্ছে শিশুরা তাদের স্বাস্থ্য সম্পর্কীয় জ্ঞান তারা লাভ করতে পারবে, সাথে সাথে তাদের হেলথ অ্যান্ড ওয়েলবিং অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, সুস্বাস্থ্য সম্পর্কে তারা সজাগ হতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে বিভিন্ন কিছু ইনক্লুড হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তারা সজাগ সচেতন হবে। তারা অন্য বাচ্চাদের দেখে তারা পরিষ্কার বাচ্চাদের সাথে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করছে তাদের সাথে সঙ্গতি রেখে তারাও নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশন আমরা এখন দেখুন, ঘরে যদি একটা বাচ্চা থাকে তাহলে হয়তো সে তার ঘরে 2টি বা 3টি বা 1টি বাচ্চা হয়তো সে পাবে, বা তার সমবয়সী কোনো বাচ্চা সে পাবে না, এরকম থাকবে। কিন্তু সে স্কুলে যখন অ্যাডমিশন নিল তখন তার কিন্তু বন্ধুদেরকে সে পাচ্ছে। এখানে এসেছে, বন্ধুদের সাথে কথাবার্তা বলার ধরন সে শিখতে পারবে, তাদের সঙ্গে তার ভাষার বিনিময় হবে, তার ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হবে। এ ধরনের এই চিন্তাধারা মাথায় নিয়ে সেই বিদ্যাপ্রবেশ কর্মসূচি, অর্থাৎ 8 সপ্তাহের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেটি বিদ্যাপ্রবেশ বলেই স্বীকৃত। সেই 8 সপ্তাহের বিদ্যাপ্রবেশ কার্যসূচিতে 2 নম্বর উদ্দেশ্য নেওয়া হয়েছে এটি। তারপর 3 নম্বর হচ্ছে ইনভলভড লার্নিং। ইনভলভড লার্নিং অর্থাৎ একটি বাচ্চা কি করবে, শেখার একটি পরিবেশ পাবে যেখান থেকে সে গ্রুপ লার্নিং করতে পারবে, পিয়ার লার্নিং করতে পারবে। তার মধ্যে অর্থাৎ তার এমন একটা পরিবেশ তার সম্মুখে বিরাজমান হবে যেখান থেকে সে গ্রুপ তৈরির মাধ্যমে বা তার সহপাঠীদের কাছ থেকে সে অনেক কিছু শিখতে পারবে। সহপাঠীদের সাথে গাইডেড হিসেবে কিন্তু শিক্ষক থাকবেন। তো সে ধরনের পরিবেশ থেকে বাচ্চারা যতটুকু শিখতে পারবে, নিশ্চয়ই সেই পরিবেশটা ঘরের মধ্যে তৈরি করা যাবে না। সেই পরিবেশ কেবলমাত্র স্কুলেই থাকবে। পিয়ার লার্নিং, গ্রুপ লার্নিং কেবলমাত্র স্কুলে থাকবে, সেটা তো আর ঘরে সম্ভব নয়। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এই বিদ্যাপ্রবেশের সূচনা করা হয়েছে। অর্থাৎ এই 3টি মুখ্য উদ্দেশ্য বিদ্যাপ্রবেশ এনইপি 2020-কে বাস্তবায়ন করতে এই 3টি টার্গেট বিদ্যাপ্রবেশ ফিল আপ করে যায়। তো এখন কথা হচ্ছে, বিদ্যাপ্রবেশের যে এই বয়স নির্ধারণ করা হয়েছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, যেটি হচ্ছে আপনার 5 বছর এবং 6 বছর। 5 বছর বয়সে শিশু যখন ক শ্রেণীতে ভর্তি গ্রহণ করে, 5 বছর থেকে 6 বছর বয়সের মধ্যখানের এই 1 বছরের মধ্যে ছাত্রছাত্রীর দেখা গেছে বা শিশুর দেখা গেছে যে মগজের 85% বিকাশ কিন্তু এখানেই হয়। এটা আমাদের সবার জানা। তো সেই সময়টাতে যদি শিশুদের বইয়ের সাথে তার পরিচয় করা অনেক পরের ব্যাপার, এই 8 সপ্তাহ আমরা তাদেরকে নিয়ে খেলাধুলার মাধ্যমে তাদেরকে স্কুলমুখী করার উদ্দেশ্যে গ্রুপ তৈরির মাধ্যমে পিয়ার লার্নিং করাই,
আমরা তাদেরকে গ্রুপ লার্নিং করাই, সেখানে যতটুকু সার্থকতা আমাদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে আসবে সেটা কিন্তু পুঁথিগত বিদ্যা অর্জন করে তারা সেই বয়সে সেটা লাভ করতে পারবে না। সেজন্য এই বিদ্যা প্রবেশকে অতি প্রাধান্য দেওয়া হয়েছে, যাতে আর্লি স্টেজে অর্থাৎ ECCE এটার অধীনে কিন্তু পড়ে বিদ্যা প্রবেশ, আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশনের আওতায় শিশুদেরকে এই বয়সটাতে যদি শিশুদেরকে বাড়িতে এবং স্কুলে তাদের উদ্দীপনামূলক একটা পরিস্থিতি আমরা ক্রিয়েট করে দিতে পারি, সেক্ষেত্রে কি হয়, তাদের যে বুদ্ধির বিকাশ হবে, সামগ্রিক একটা বিকাশ তাদের মধ্যে আসবে, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ডেভেলপমেন্ট তাদের মধ্যে আসবে। সেই ক্ষেত্রে কি হবে, FLNটাও বাস্তবায়িত হলো, NEP 2020 এর টার্গেটও ফিল আপ হলো এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী হলো। সেই উদ্দেশ্যই কিন্তু আমাদের এই বিদ্যা প্রবেশ কার্যসূচির প্রথম এবং মুখ্য উদ্দেশ্য। সেখানে বাচ্চাদের কেবল 3টি ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। যখন এই 8 সপ্তাহ পেরিয়ে সে 9 সপ্তাহে পা দিল, তখন তার বিদ্যাপ্রবেশ কার্যসূচি আমাদের সমাপ্ত হবে। বিদ্যাপ্রবেশের পর তাকে আমরা আক্ষরিক জ্ঞান দিতে থাকবো, পঠন, রিডিং, রাইটিং এগুলোর ব্যাপার আসবে। তো তার পূর্বে আমাদেরকে বিদ্যাপ্রবেশ কার্যসূচি সফল করতে হলে সেই স্টেপগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি উদাহরণের সহিত একটি স্টোরি আপনাদের সম্মুখে শেয়ার করব। এখানে দেখতে পাবেন আপনারা 2টি বাচ্চার কথা বলা হয়েছে। একটি হচ্ছে অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে এসেছে এবং অন্য একটি কোনো অঙ্গনবাড়ি কেন্দ্রে যায়নি। অঙ্গনবাড়ি কেন্দ্রে না গিয়ে সে সোজাসুজি একটি স্কুলে অ্যাডমিশন নিয়েছে এবং অন্য একটি বাচ্চা অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে এসে স্কুলে অ্যাডমিশন নিয়েছে। তাদের দুজনের মধ্যে কি তফাৎ আপনারা দেখতে পাবেন। তো কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি। এটি থেকে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন যে ট্রানজিশন পিরিয়ডে বাচ্চাদের কি কি অসুবিধা হয় এবং তাদের যে একটি গ্যাপিংস তৈরি হয়, সেই গ্যাপসটা ফিল আপ করতে গিয়ে শিক্ষককে কী কী করতে হয় প্রত্যেকটি বিষয় আপনারা জানতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখুন, আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম, 2টি শিশুর কেস স্টাডি দেওয়া হয়েছে। দিগন্ত একজনের নাম এবং একজনের নাম হচ্ছে আফসানা। তারা কি করেছে, রিসেন্টলি একটি স্কুলে গিয়ে অ্যাডমিশন নিয়েছে। দুজনই ক্লাস 1-এতে নিয়েছে অ্যাডমিশন। তাদের ঠিকানা দেওয়া আছে, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন। তারপর দেখুন, প্রথমে দিগন্ত তার স্টোরিটা বলা হয়েছে, তারপর নিচে দেখুন আফসানা অন্য আরেকটা মেয়ে, তার বিষয় বলা হয়েছে। তো আফসানা কি হয়েছিল তার, সে কিন্তু কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারে অ্যাডমিশন নেয়নি। ক শ্রেণী সে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে করেনি। সে কী করেছে, প্রথমেই সোজাসুজি সে ক্লাস 1-এ গিয়ে অ্যাডমিশন নিয়েছে। তো দুজনের ক্ষেত্রে নিচে দেখুন কি বলা হয়েছে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দিগন্তস কেস অ্যান্ড আফসানাস কেস আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা আলাদা। দিগন্ত হ্যাজ অ্যাটেন্ডেড প্রি স্কুল, আফসানা হ্যাজ নেভার বিন টু প্রি স্কুল। Diganto's parents are literate. Afsana is going to be a first generation learner. Diganto gets regular exposure to print-rich materials and language development activities. Afsana has no exposure to print at home. তারপর দেখুন, Diganto has been getting the opportunity to see concrete forms of numbers and involved in activities related to number concepts. Afsana has been listening to the names of numbers but never got a chance to see their concrete forms. আশা করি বুঝতে পারছেন, সে নাম্বার শুনছিল এবং তার কংক্রিট ফর্মগুলো দেখতে পাচ্ছিল কে, দিগন্ত। কিন্তু আফসানা নাম্বার শুনতে পাচ্ছিল কিন্তু কংক্রিট ফর্ম সে দেখতে পায়নি। দিগন্ত হ্যাজ বিন লার্নিং টু আইডেন্টিফাই ডেটস ফ্রম এ ক্যালেন্ডার। দিগন্ত কিন্তু ক্যালেন্ডার থেকে ডেট চিনে নিতে পারে। আফসানা ক্যানট আইডেন্টিফাই ডেটস, আফসানা কিন্তু ডেট শনাক্ত করতে পারে না। Diganto is able to observe his parents' reading habits and has been introduced to print. সে কিন্তু প্রিন্টের ব্যাপারে অবগত ছিল, ছাপা সম্পর্কে তার ধারণা ছিল। আফসানা ডাজ নট আন্ডারস্ট্যান্ড প্রিন্ট, আফসানা কিন্তু ছাপার জ্ঞান ছিল না, সে জানতো না। দিগন্ত গেটস মিড ডে মিল অ্যান্ড হ্যাজ বিন প্র্যাকটিসিং হাইজিন হ্যাবিটস ইন ক শ্রেণী অ্যান্ড হিজ হেলথ ইজ গুড। সে মিড ডে মিল গ্রহণ করতো, তারপর হাইজেনিক হ্যাবিট ছিল তার, প্র্যাকটিস করতো তার উপর এবং তার স্বাস্থ্য ভালো ছিল। আফসানা ডাজ নট গেট সাপ্লিমেন্টারি নিউট্রিশন, সে কিন্তু সাপ্লিমেন্টারি নিউট্রিশন পায়নি। প্রোভাইডেড ইন অঙ্গনওয়াড়িতে যা দেওয়া হয় অর এট ক শ্রেণী অথবা ক শ্রেণীতে যা দেওয়া হয়। দিগন্ত ফিলস কমফর্টেবল ইন্টারাক্টিং উইথ ফ্রেন্ডস। দিগন্ত কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা করে, তাদের সঙ্গে ভালো তার ইন্টারাক্ট আছে।
with his teachers in co-শ্রেণী and feels mentally safe and happy while learning outside his home premises. Afsana plays alone as children in her age group attended Anganwadi or co-শ্রেণী while she is at field with her parents. She is not accustomed to feel comfortable and safe in absence of her parents and social circles. আশা করি বুঝতে পেরেছেন দুজনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। একজন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এসে স্কুলে অ্যাডমিশন নিয়েছে এবং অন্যজন সোজাসুজি ক্লাস 1-এ অ্যাডমিশন নিয়েছে। দুজনেই ক্লাস 1-এ নিয়েছে, তো তাদের ক্ষেত্রে এই ট্রানজিশন পিরিয়ডে প্রবলেমগুলো হয়। তো সেজন্য এই বিদ্যাপ্রবেশ কার্যসূচিকে সফল করে তুলব, তাতেই ছাত্রছাত্রীদের সার্থকতা এবং শিক্ষকদের সার্থকতাও নিহিত রয়েছে। তো আশা করি আপনারা ভিডিও থেকে কিছু হলেও বুঝতে পেরেছেন। আমার বলার মধ্যে হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে, তো যদি এরকম কোনো ভুল আপনাদের নজরে ধরা পড়ে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সেটি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে ভিডিওটি দেখছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আপনাদের পরিচিতি সার্কুলের মধ্যে ভিডিও শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।